নমস্কার, আমার ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে সন্ধেবেলার অনুষ্ঠানে। অন্তত আমি যখন শ্যুট করছি তখন সন্ধেবেলা। আমি জানি না আপলোড কখন হবে, বাট চেষ্টা করব যে দ্রুত আপলোড হয়, কারণ বহু মানুষ প্রশ্ন করছে, সেই প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন আছে। একটি বহুল প্রচলিত বিষয়ের উপরে আজকে প্রোগ্রাম করব, যেটা নিয়ে অনেক দিন ধরে প্রশ্ন হয়। আমার মনে হয় এটা একটা অ্যাস্ট্রোলজারদের একটা কমন প্রশ্ন ফেস করতে হয়, সেটা হচ্ছে বকরি গ্রহ অর্থাৎ রেক্টোগ্রেড প্ল্যানেট। এই রেক্টোগ্রেড প্ল্যানেট নিয়ে আজকে প্রোগ্রামটা করব বলে ঠিক করেছি। দীর্ঘদিন ধরে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে এই বিষয়টার উপর আলোচনা করতে বলে। যাই হোক, আজকে যেটা নিয়ে বলছি, বলার চেষ্টা করছি অন্তত আজকে সময়ের মধ্যে। একে বোঝাতে পারলে খুব বেটার হতো, কিন্তু আমার সেই সরঞ্জাম আজকে ইমিডিয়েট প্রস্তুত নেই। তবে এই আলোচনাটা যে কনসার্ন যে করসপন্ডিং যে পিকচারটা আছে সেটা আমি অবশ্যই এঁকে দেবো, কারণ আঁকলে পরে আপনাদের অনেকটা ক্লিয়ার হবে। সেটা আমি হয়তো কিছুদিন পরে অন্তত একটু পরিস্থিতি অ্যাভেলেবেল হলে আমি তখন দিয়ে দেব, এবং এর সাথে ট্যাগ করে দেব, বা এমন করে দেব যে দিয়ে দিলাম নর্মালি ভিডিওটা, আপনারা এর সাথে একবার মিলিয়ে নেবেন। কারণ এর পিকচারটা খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা অ্যাস্ট্রোলজির শিখতে চাইছেন তাদের ক্ষেত্রে। দেখুন, বকরি মানে গ্রহ পেছন দিকে চলছে, অর্থাৎ সে পিছন দিকে যাচ্ছে। রাহুকেতু যেরকম সবসময় বকরি চলে। রাহুকেতুর প্রশ্নে আমি এখন আসছি না, অলরেডি আমি আলোচনা করেছি। আমি নর্মাল 5টা গ্রহ, অর্থাৎ রবি এবং চন্দ্র কোনো সময় বকরি হওয়া সম্ভব নয়। বাকি যে 5টি গ্রহ শনি, বৃহস্পতি, মঙ্গল, শুক্র, বুধ, এই 5জন কখনো মার্গী থাকে, কখনো বকরি হয়, অর্থাৎ কখনো ডাইরেক্ট হয়, কখনো রেক্টোগ্রেড হয়। তো এই পরিস্থিতিটা কেন হয় বা এটা কি সেটা নিয়ে একটা ভিডিও বা এর প্রভাব কি সেটা নিয়ে বলার চেষ্টা করব। তো প্রথম তো বলে রাখি যে কোনো গ্রহ কোনোদিন পিছন দিকে চলা সম্ভব নয়। গ্রহ সামনের দিকে চলছে। সামনের দিকে মানে গ্রহগুলোর যে কক্ষপথ সেটা হচ্ছে ইলিপ্টিক্যাল বা উপবৃত্তাকার কক্ষপথ। উপবৃত্তাকার কক্ষপথে দুটো কেন্দ্র ধরে নেওয়া হয়। আমাদের যে সূর্যের অবস্থান সেটা দুটো কেন্দ্র হিসাবে আমরা ধরে নিই। যারা 11-12-এ বিজ্ঞান পড়েছেন বা তার পরবর্তীকালে পড়েছেন, তারা কোঅর্ডিনেট জিওমেট্রি বলে একটা পার্ট আছে, সেই পার্টের যারা অঙ্ক করেছেন তারা জানেন যে উপবৃত্তাকার কক্ষপথের একটা ইকুয়েশন আছে। সেটা কেন বৃত্তাকার থেকে সামান্য যে পার্থক্যটা আছে তার ডেরিভেশনটা যদি খুব ইচ্ছুক মানুষ হন এবং খুব ম্যাথামেটিক্যাল, যদি খুব তার মধ্যে ইন্টেন্সিটি খুব বেশি থাকে, তাহলে অবশ্যই সে দেখে নিতে পারেন একবার। আর যিনি জানেন, চর্চায় রয়েছেন, তিনি তো অলরেডি জানেন। তো ইলিপ্টিক্যাল যে কোনো কক্ষপথের দুটো কেন্দ্র থাকে, কিন্তু সূর্য তো দুটো কেন্দ্রে অবস্থান হওয়া সম্ভব নয়, সেই জন্য পৃথিবী থেকে সূর্যের দূরত্বটা ভ্যারি করে। আমি কিন্তু এখানে বার্ষিক গতি নিয়ে আলোচনা করছি, কোনোটাই আহ্নিক গতি নয়, অর্থাৎ প্রত্যহ গতি নিয়ে রেক্টোগ্রেড মোশনের সাথে কোনো সম্পর্ক নেই, এবং সে নিয়ে আমি কোনো আলোচনা এখানে করছি না। যে কটা আলোচনা করব প্রত্যেকটা গ্রহের বার্ষিক গতি, অর্থাৎ তার রেসপেক্টিভ এক বছর হতে যে সময় লাগে সেই সময়টা নিয়ে আলোচনা করব। তো খুব মন দিয়ে বোঝার চেষ্টা করুন। পৃথিবীর ক্ষেত্রে স্পেশালি বলছি যে পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব হচ্ছে 15 কোটি কিলোমিটার। এটা গড় দূরত্ব, কিন্তু এই দূরত্বটা শীতকালে কমে যায়। শীতকালে এটা হয় 14,70,00,000 কিলোমিটারের মতন, এবং গরমকালে সেটা হয় 15 কোটি কিলোমিটার। আপনাদের মতন আমিও যখন প্রথম পড়েছিলাম, যখন ক্লাস 7-8-এ পড়ি, এগুলো 7-8-এর বিদ্যে, তখন আমার প্রথম মনে হয়েছিল যে এরকম একটা অদ্ভুত ব্যাপার, শীতকালে তো বেড়ে যাওয়া উচিত, গরমকালে কমে যাওয়া উচিত, কাছে গেলেই বেশি গরম লাগবে। অ্যাকচুয়ালি পৃথিবীতে যে গরম বা ঠান্ডা অনুভূত হয় সেটা পৃথিবীর সূর্যের ওই 50 লক্ষ কিলোমিটার দূরত্বটাকে খুব একটা ম্যাটার করছে না 15 কোটি কিলোমিটারের সাপেক্ষে। এটা হয় পৃথিবী তার নিজের অক্ষের ওপর কতটা বেঁকে আছে। অর্থাৎ পৃথিবী দেখবেন তার অক্ষের ওপরে 33.5 ডিগ্রি একটা অ্যাঙ্গেল করে থাকে, যেটা আমাদের এখানে যখন শীতকাল চলে, অর্থাৎ যে সময়টা বিভিন্ন রকম নাম আছে ভূগোলের, উত্তরায়ণ, দক্ষিণায়ন, সেই নামগুলোর মধ্যে যাচ্ছি না, আমি মাস ধরে বলছি যাতে বুঝতে সুবিধা হয়। আমাদের এখানে যখন শীতকাল চলে, মানে মোটামুটি অঘ্রাণ মাস থেকে যদি ধরেন পৌষ মাঘ মাস পর্যন্ত, তো
সেই সময় পৃথিবী কি হয়, পৃথিবীর উত্তর অংশটা অর্থাৎ যেটাকে নর্দার্ন হেমিস্ফিয়ার বলে, উত্তর গোলার্ধ, নর্দার্ন হেমিস্ফিয়ারটা সূর্যের থেকে দূরে থাকে, অর্থাৎ দক্ষিণ গোলার্ধটা এগিয়ে থাকে। পৃথিবীটা যদি এরকম থাকে, সূর্য যদি এরকম থাকে, তাহলে পৃথিবী এরকমভাবে থাকে, দাগটা এরকম থাকে। আর ঠিক গরমকাল যখন হয়, মানে এই এখন যে সময়টা চলছে মোটামুটি মার্চের শেষের দিক থেকে প্রায় ধরুন অগাস্ট মাস পর্যন্ত, উত্তর দিকটা বেঁকে যায়, দক্ষিণ দিকটা চলে আসে পেছন দিকে। এইভাবেই দেখবেন এটা চেঞ্জ হয় বলেই আমাদের সন্ধেবেলার বা দিন রাত্রির একটা তারতম্য ঘটে। শীতকালে দিন ছোট হয়ে যায়, রাত বড় হয়ে যায়। গরমকালে ঠিক উল্টোটা হয়, রাত ছোট হয়ে যায়, দিনটা বড় হয়ে যায়। দক্ষিণ গোলার্ধে যারা বসবাস করে তাদের ক্ষেত্রে ঠিক উল্টো হয়। আমরা যখন ক্রিসমাসে আমরা যখন আনন্দ উৎসবে সামিল হই, তখন আমাদের এখানে শীতকাল চলে, কিন্তু অস্ট্রেলিয়া বা ধরুন আমাদের আর্জেন্টিনা বা চিলির একটা বিস্তীর্ণ অংশ, বা ধরুন নিউজিল্যান্ড, এরকম দক্ষিণ গোলার্ধে সাউথ আফ্রিকা বা আফ্রিকা মহাদেশের একটা বড় অংশ যারা দক্ষিণ গোলার্ধে থাকে, তাদের ওখানে তখন গরমকাল চলে। তো এই দুটো হেমিস্ফিয়ারে ডিফারেন্স আছে বলে এটা হয়। এটা পৃথিবীর ক্ষেত্রে বললাম। পৃথিবীর এরকম প্রত্যেকটা গ্রহই কিন্তু ইলিপ্টিক্যাল কক্ষপথে ঘুরছে, অর্থাৎ সূর্য থেকে কখনো তার দূরত্ব বাড়ছে, কখনো কমছে। কিন্তু যেখানে সেখানে মানে যেহেতু সেই গ্রহগুলোতে এখনো পর্যন্ত কোনো মানুষ জাতীয় এরকম কোনো প্রাণী আবিষ্কৃত হয়নি, সুতরাং এই জাতীয় কোনো পর্যবেক্ষণ সেখানে খুব একটা প্রয়োজন হয়নি। আমাদের আছে বলে আমরা সেটাকে নিজেদের মতন করে সামাজিক জীবনে মানিয়ে নিয়েছি। তো এবার আসি বকরি গ্রহের কক্ষপথ। দেখুন, বকরি হচ্ছে পৃথিবীর সাপেক্ষে অন্য গ্রহের গতি। দুটো জিনিস এখানে বুঝে নিন। এখানে যে গতিটা হচ্ছে সেটা কোনোটাই রৈখিক, মানে লিনিয়ার মোশন নয়। লিনিয়ার মোশন যদি হতো সেটাকে কার্টেশিয়ান কোঅর্ডিনেট দিয়ে আমরা ব্যাখ্যা করতাম। যেহেতু এটা 3 ডিমেনশনাল মোশন, অর্থাৎ এখানে XYZ তিনটে অ্যাক্সিসকেই আমরা দিয়ে চলবো। যেরকম আমরা টিভিতে যখন কোনো একটা অনুষ্ঠান দেখি, দেখবেন টিভির যে স্ক্রিনটা রয়েছে, স্ক্রিনটা কিন্তু একটা 2D স্ক্রিন, বা আপনারা মোবাইলে দেখছেন বা যাতেই দেখুন, কম্পিউটারে দেখছেন, এটা একটা 2D স্ক্রিন, কিন্তু স্ক্রিনটা এমনভাবে অ্যাডজাস্ট করা আছে দেখে মনে হচ্ছে 3D। আমার কানের অংশটা দেখা যাচ্ছে, মুখের সাথে কানের ডিফারেন্সটা আপনারা বুঝতে পারছেন। যদি এটা 2D হতো তাহলে আমার নাক এবং কান এক বরাবর থাকতো, দুটোর মধ্যে ডিফারেন্সিয়েট করা যেত না। খুব ক্লিনভাবে বোঝার চেষ্টা করুন, তাহলে কনসেপশনটা বিল্ড আপ হয়ে যাবে এখানেই। তো 3D কোনো জিনিস যখনই বোঝাতে হয় তখন আমরা ত্রিমাত্রিক যে আমাদের নির্দেশতন্ত্র আছে তার মাধ্যমে বোঝাই। সেটা যখন রৈখিক হয়, অর্থাৎ একটা বস্তু যখন সোজাসুজি চলে, তখন সেটাকে আমরা কার্টেশিয়ান কোঅর্ডিনেটে বোঝাই, XYZ দিয়ে। কিন্তু যখন সেটা রৈখিক গতি হয়, অর্থাৎ সেটা বৃত্তাকার বা উপবৃত্তাকার কক্ষপথে ঘুরতে থাকে, তখন সেটাকে আমরা পোলার কোঅর্ডিনেট দিয়ে বোঝাই। পোলার কোঅর্ডিনেটকে বোঝানোর জন্য আর, থিটা এবং ফাই এই তিনটে মানে ইউনিটকে ব্যবহার করা হয়। অর্থাৎ একটা গ্রহ কোন পজিশনে আছে সূর্য থেকে, সেটা এত ডিগ্রিতে এত রাশিতে বসে আছে, মানে ওই মুহূর্তে তার রৈখিক ডিস্টেন্সটাও বার করে নেওয়া যাবে। তার জন্য ইকুয়েশন আছে, বিজ্ঞানীরা তা জানেন এবং তা সহজেই বের করে নিতে পারেন, কিন্তু ওনারা পোলার কোঅর্ডিনেটটাই ইউজ করেন ওটাই, মানে যেখানে মানে বৃত্তাকার উপবৃত্তাকার কক্ষপথে ঘোরে। রৈখিক হলে কখনো পোলার কোঅর্ডিনেট ইউজ করা হয় না, রৈখিক হলে সবসময় কার্টেশিয়ান কোঅর্ডিনেট ইউজ করা হয়। তো যেহেতু এখানকার প্রত্যেকটা গতি কৌণিক গতি, অ্যাঙ্গুলার মোশন, সেহেতু এখানে প্রত্যেকটা গতিকেই মাপা হয় আমরা ডিগ্রি দিয়ে মাপি। আমরা তো কোনো হরোস্কোপে কখনো লিখি না যে সূর্য থেকে চন্দ্র 50 কিলোমিটার দূরে রয়েছে বা শনি 3000 কিলোমিটার দূরে রয়েছে, এরকম তো কখনো লেখা হয় না, একটা ডিগ্রি লেখা হয়। আমরা ডিগ্রি দেখে বুঝতে পারি যে কত দূরে রয়েছে বা ছকের উপরে। এবার অ্যাস্ট্রোলজির ব্যাপারটা হচ্ছে এর প্রভাব। আমি এখনও প্রভাবের জায়গায় যাইনি, আমি শুধু এর ম্যাথামেটিক্যাল জায়গাটা একটু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছি। এবার বকরি হলে কি হবে, গ্রহগুলো মনে করুন পৃথিবী খানিকক্ষণের জন্য, মনে করুন আমরা যেরকম ছোটোবেলায় সূত্র পড়তাম, কোনো একটা জিনিসকে কনস্ট্যান্ট রেখে বাকিগুলোকে ভ্যারিয়েবল করে তার সূত্র, অনেক সময় সবগুলোকে ভ্যারিয়েবল করে সূত্র। তো
আমি পৃথিবীকে একটুখানির জন্য কনস্ট্যান্ট ধরুন, অর্থাৎ স্থির ধরুন, এবং অন্য গ্রহগুলো ঘুরছে। কোনো কিছু তো স্থির না, সূর্য স্থির না, কেউ স্থির, মহাবিশ্বে কোনো কিছু স্থির না, সব কিছু ঘুরছে এবং প্রত্যেকটাই সময়ের সাপেক্ষে হচ্ছে। এখানে সময় হচ্ছে মেন ব্যাপার। সময়কে বাদ দিয়ে দিলে সবকটা বিষয় অপ্রাসঙ্গিক হয়ে পড়বে। তো পৃথিবীর সাপেক্ষে মনে করুন শুক্র ঘুরছে, ঘুরতে ঘুরতে পৃথিবীর দিকে এগিয়ে আসছে। মনে করুন পৃথিবী একটা জায়গায় স্থির রয়েছে, শুক্র পৃথিবীর দিকে এগিয়ে আসছে। পৃথিবীর দিকে এগোচ্ছে যখন, আমাদের যে নক্ষত্রমণ্ডলীগুলো আছে, আমরা নক্ষত্রগুলো কি, নক্ষত্রগুলো কিন্তু আমি বহু সময় বলি, আমার কথাকে কখনো মানে আমি অনেক সময় সাধারণ উদাহরণ সহকারেও বলি, কথাগুলোকে জাস্ট একটু মাথায় রাখবেন যারা লার্নার আছে তাদের জন্য বলছি। আমি বলি যে নক্ষত্রের ফল সবসময় টার্সিয়ারি হয়। অনেক রকম অ্যাস্ট্রোলজি এখনকার দিনে বেরিয়েছে যেখানে নাক্ষত্রিক ফল অনেকগুলো দেয়, অনেক রকমভাবে বলার তারা চেষ্টা করছে। আমি যেহেতু ব্যাপারগুলো সম্পর্কে আমার কোনো ধারণা নেই, সেহেতু আমি যাব না, কিন্তু একদম বৈদিক জ্যোতিষশাস্ত্রে নক্ষত্রকে টার্সিয়ারি অর্থাৎ সব থেকে একদম শেষ অংশের বিচার বলে ধরে নেওয়া হয়েছে। প্রাথমিক বিচার হচ্ছে গ্রহ এবং তার ভাব, দ্বিতীয় অংশের দশা এবং তার সাথে গোচর অবস্থা, এবং তৃতীয় অংশে হচ্ছে নাক্ষত্রিক বিচার। নাক্ষত্রিক বিচার সবার থেকে গৌণ বিচার, সব থেকে। এবার খুব স্পেসিফিক বোঝার চেষ্টা করুন, নক্ষত্রগুলো কি কনস্টেলেশন অফ স্টার্স, অর্থাৎ আমরা মনে করুন কেউ পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জন্য, কিন্তু পূর্ব ফাল্গুনী কিন্তু একটা সিঙ্গুলার একটা নক্ষত্র নয়, ইট ইজ এ কনস্টেলেশন অফ স্টার্স। এখানে একগুচ্ছ তারা আছে। এরকম আমি নক্ষত্র নিয়ে বহু বছর দুয়েক আগে একটা টানা প্রোগ্রাম করেছিলাম, তাতে আমি নক্ষত্রগুলো কোনটা কীরকম আকৃতি সেগুলো নিয়েও অনুষ্ঠান করেছি। যারা শুনেছেন জানেন, বা যারা পড়েছেন তারা তো অলরেডি জানেন। তো কনস্টেলেশন অফ স্টার্সগুলো কি হয়, আমাদের 27টা নক্ষত্র, অ্যাকচুয়ালি আমাদের 28টা নক্ষত্র আছে। অভিজিৎ বলে একটি নক্ষত্র আছে যেটি 24 নম্বর নক্ষত্র হিসাবে বিবেচিত হতো একসময়, সেটিকে বাদ দেওয়া আছে। কেন বাদ দেওয়া আছে, নক্ষত্র নিয়ে যদি কখনো আলোচনা করি, করবো তো নিশ্চয়ই, তখন বলবো। তো এই 27টা নক্ষত্রই কিন্তু কনস্টেলেশন অফ স্টার্স। এগুলো কিছুই না, প্রত্যেক 9টা নক্ষত্র গিয়ে আবার 10 নম্বর থেকে 1 নম্বর নক্ষত্র তৈরি হওয়া, অর্থাৎ 1 থেকে 9 নম্বর নক্ষত্রে 3টে সেট আছে এখানে। তো এই কনস্টেলেশন অফ স্টার্সগুলো মহাকাশে কিন্তু অনেক দূরে আছে, অর্থাৎ সৌরজগৎ যেটা আমরা যেখানে বসে আছি, যেখানে আমরা নবগ্রহ চর্চা করছি, তার থেকে এই নক্ষত্রগুলোর দূরত্ব অনেক গুণ বেশি, অনেক গুণ, সেই জন্যের প্রভাবও কম। কিন্তু নক্ষত্রগুলো হচ্ছে আমাদের ল্যান্ডমার্ক, মনে রাখবেন, ল্যান্ডমার্ক ধরে আমরা বিবেচনা করি। যেরকম আমরা ধরুন কোনো জায়গায় একটা থাকি, তার একটা একটা কোনো বড় ক্লাব বা কোনো একটা বড় শিক্ষা প্রতিষ্ঠান, বা মনে করুন কোনো একটা সরকারি অফিস, তার কোনো একটা ঠিকানা বা যা কিছু একটা ল্যান্ডমার্ক আমরা ইউজ করি না, নক্ষত্র মানে হচ্ছে ল্যান্ডমার্ক হিসেবে ইউজ হয়। এবং আমরা নক্ষত্র থেকে গ্রহের শিফটিং বুঝতে পারি, যে 11 থেকে 12 নম্বর নক্ষত্রে গেল মানে গ্রহটি 13 ডিগ্রি 20 মিনিট পথ চলে গেছে, বা উল্টো দিকে আসলে 13 ডিগ্রি 20 মিনিট পথ ও উল্টো দিকে এসছে, এটা আমরা বুঝতে পারি। নক্ষত্র হচ্ছে ল্যান্ডমার্ক। এবার এই নক্ষত্রগুলো অনেক ওপরে রয়েছে। আমি যখন ছবিটা আঁকবো দেখবেন, ছবিটা আঁকলে আপনাদের প্রত্যেকের কাছেই ক্লিয়ার হয়ে যাবে, অনেকের কাছে তো অলরেডি ক্লিয়ার। তো এই পৃথিবীর দিকে যত আসে গ্রহগুলো, অর্থাৎ পৃথিবীর সাপেক্ষে আমরা বিবেচনা করছি, তো আমরা কিন্তু সব কিছু পৃথিবীর সাপেক্ষে বিবেচনা করি, পৃথিবীর সাপেক্ষে। দেখবেন এই জন্য আমাদের যে বার্থ চার্ট আছে তার মধ্যে পৃথিবী কোথাও নেই, কারণ আমরা পৃথিবীতে থেকেই পৃথিবীর অন্যান্য গ্রহের প্রভাব আলোচনা করছি। পৃথিবীর প্রভাব অবশ্যই আমাদের মধ্যে আছে, কিন্তু আমরা তো পৃথিবীর মধ্যেই রয়েছি, অন্যান্য গ্রহের প্রভাবটা আমরা আলোচনা করি। সেই জন্য আর্থকে কোনো জায়গায় লেখা হয় না। আমরা যদি মঙ্গলে থাকতাম তাহলে মঙ্গল লিখতাম না, তখন আর্থকে লিখতাম, কোন রাশিতে বসে আছে, সে বকরি আছে না মার্গি আছে, কি আছে, এটা লিখতে হতো। তো পৃথিবীর সাপেক্ষে যখন আমরা আলোচনা করেছি, পৃথিবী থেকে পৃথিবীর দিকে যখন প্ল্যানেট যত এগিয়ে আসছে পৃথিবীর দিকে, গ্রহগুলো তো ঘুরছে, ঘুরতে ঘুরতে পারমুটেশন কম্বিনেশন করে কোনো না কোনো গ্রহ তো পৃথিবীর কাছাকাছি রয়েছে। মনে রাখবেন, বকরি গ্রহ যত আছে ছকে, তার মানে বুঝবেন যে আপনার কাছাকাছি সেই গ্রহগুলোর অবস্থান রয়েছে। একটা ট্রিক বলে দিলাম, খুব টোটকা যাকে বলা যায়। আপনার ছকে যদি 3টে গ্রহ বকরি থাকে, তাহলে 3টে গ্রহ বুঝবেন আপনার থেকে, অর্থাৎ পৃথিবী, আপনি যেখানে বসবাস করছেন তার থেকে গ্রহগুলোর অবস্থান
সেই মুহূর্তে সবচেয়ে কাছে, পৃথিবীর সবচেয়ে কাছে এসেই সমস্ত গ্রহ বকরি হয়, বকরি হতেই হয় তাকে। যখন আমি ছবিটা এঁকে দেখাবো তখন বুঝতে পারবেন এটা কিচ্ছু কঠিন জিনিস না, একদম ক্লাস 7-8-এর ছেলেমেয়েরাও বুঝতে পারবে, যারা একটু আপেক্ষিক গতিবেগের অঙ্ক করেছে। ক্লাস 7-8-এ করানো হয় ট্রেনের অঙ্ক, একটা ট্রেন থেকে আরেকটা ট্রেনের গতিবেগ, কে পেছন দিকে চলে যাচ্ছে, কে সামনের দিকে চলে যাচ্ছে, একটা লাইট পোস্টকে অতিক্রম করা মানে নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করা, একদম ক্লাস 7-8-এর বেসিক অ্যারিথমেটিক। এখানে আমি লিনিয়ার মোশন দিয়ে আপনাদের বোঝাবো, মানে আপনাদের অ্যাঙ্গুলার মোশন দিয়ে বোঝাবোই না, কারণ অ্যাঙ্গুলার মোশন দিয়ে আঁকবো কিন্তু বোঝাবো লিনিয়ার মোশনের মাধ্যমে। কারণ অ্যাঙ্গুলার মোশন বুঝতে গেলে অন্তত তার সায়েন্স নিয়ে পড়াটা বাধ্যতামূলক, সায়েন্স নয়, তাকে ম্যাথামেটিক্সে মোটামুটি একটা বেস রাখতে হবে এবং অন্তত গ্র্যাজুয়েশন পর্যন্ত তাকে ওই সাবজেক্টটা পড়তে হবে, না হলে সে ওই জায়গাটা ধরতে পারবে না। আর যদি কোনো বিদ্বান হন তিনি আলাদা করে ম্যাথামেটিক্সটা শিখে নিতে পারেন, সেরকম মানুষও কিছু আছেন যারা ধরুন ভূগোল পড়বে, ইতিহাস পড়েছেন, ভূগোল বলে তো অঙ্ক করতেই হবে, ইতিহাস পড়েছেন কিন্তু তিনি ম্যাথামেটিক্স অত্যন্ত ভালো জানেন, সেরকম বহু মানুষ আছে, আমি তাদের ব্যাপারটা আলাদা করে রাখছি। এবার আমি সেই জন্য লিনিয়ার একটা কমন প্ল্যাটফর্মে বোঝাবো, কারণ বিভিন্ন স্ট্রিমের লোকই তো আছে, অনেকে আছে হয়তো তিনি পড়াশোনা শিখতে পারেনি, তার মানে কি তিনি নয় যে তিনি অ্যাস্ট্রোলজার হতে পারবেন না, অত্যন্ত ভালো অ্যাস্ট্রোলজার হতে পারে, সেন্সটা তার যদি ঠিক থাকে তাহলেই সে হতে পারবে এবং জিনিসের প্রপার মানে তার আর্গুমেন্টেটিভ জায়গাটা থাকতে হবে, তাহলেই বোঝা যাবে। এবার এই বকরি গ্রহ যত পৃথিবীর কাছে চলে আসে তত তার গতি স্লো হতে থাকে এবং পৃথিবীকে ক্রস করে। যেদিন বুঝবেন যেদিন পৃথিবীকে সে ক্রস করবে, ক্রস করার দিনে বক্রগতিতে বক্রগতির একটা দেখবেন, আমি বলি যে গ্রহেদের 8 রকম বলবত্তা আছে, ডিরেক্ট অবস্থায় 8 রকম বলবত্তা, বক্রি অবস্থায় 8 রকম বলবত্তা। এই বক্রি অবস্থায় যেটা এক্সট্রিম বলবত্তার জায়গা, এক্সট্রিম অর্থাৎ যখন সেই গ্রহ তার পূর্ণ বল পৃথিবী অর্থাৎ পৃথিবীর ওপরে বসবাসকারী সমস্ত প্রাণী উদ্ভিদ সব কিছুর ওপর দিচ্ছে, জীব জড় সবার ওপর দিচ্ছে, যার কনসেন্স আছে সে বুঝতে পারছে, যার কনসেন্স নেই সে বুঝতে পারছে না, কিন্তু দিচ্ছে তো সে অবশ্যই, সে তখন ম্যাক্সিমাম তার এফেক্টটা দিয়ে যাবে, সেটা হচ্ছে ওই অংশটুকু, অর্থাৎ সে 8 রকম গতির সেই পার্টটা। তো সেটা বুধের ক্ষেত্রে থাকে, মানে বুধ বকরি হয়ে মোটামুটি 21 থেকে 23 দিনের মতন থাকে, তো বুধের ক্ষেত্রে সেটা থাকে মাত্র 4 দিন, সেটা শনির ক্ষেত্রে থাকে প্রায় 1 মাস 34 দিনের মতন, বৃহস্পতির ক্ষেত্রে সেটা 27 দিনের মতো থাকে, মঙ্গলের ক্ষেত্রে সেটা 16 দিন থাকে, শুক্রের ক্ষেত্রে সেটা 9 দিন থাকে, এরকম ভ্যারিয়েশন আছে বিভিন্ন রকম, সেগুলো পরের আলোচনা, এগুলো মানে ওগুলো টেকনিক্যাল, কিন্তু বিষয়টা আগে বোঝার চেষ্টা করুন। আপনার ঘরে আমি একটা উদাহরণ মাঝে মাঝেই দিই, আমার এক অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধুর জন্ম 1/1/1978, 1 জানুয়ারি 1978 সালে জন্ম, যখন বৃহস্পতি রয়েছে মিথুন রাশিতে বকরি, মঙ্গল রয়েছে কর্কট রাশিতে বকরি, শনি রয়েছে সিংহ রাশিতে বকরি, পরপর 3টে প্ল্যানেট বকরি রয়েছে, তার মানে বুঝতে হবে পরপর 3টে প্ল্যানেট সেই সময় পৃথিবীর খুব কাছাকাছি রয়েছে, তো সেই কনসার্ন জাতক জাতিকার উপরে কিন্তু সেই 3টে গ্রহের এফেক্ট অত্যন্ত বেশি আছে, এটা হচ্ছে ব্যাপার। আমি যখন ছবিটা আঁকবো আপনাদের খুব সহজে ক্লিয়ার হয়ে যাবে। এই প্রত্যেকটা স্টারের ওপর দিয়ে যখন পাস করে কনস্টেলেশন, এই একটা সার্টেন টাইমের মধ্যে যেহেতু কৌণিক গতি, আবার পরের স্টারটা পুনরাবৃত্তি ঘটে, এই পুনরাবৃত্তি যখন ঘটে তখন মনে হয় গ্রহটা পেছন দিকে সরে যাচ্ছে, তো এই মনে হওয়াটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের বকরি গতিবেগ, সেই বকরি ফেজটা, মানে রেক্টোগ্রেড ফেজটা, আর কিচ্ছু নয়, এটা কিন্তু সিম্পলি একটা মহাজাগতিক ব্যাপার, ঘটনা, ফেনোমেনন, এটার মধ্যে কিছু নেই। সুতরাং কোনো মহাজাগতিক ঘটনা, কোনো ন্যাচারাল জিনিসের কোনোদিন নেগেটিভ জিনিস হয় না কখনো। ন্যাচারাল জিনিস মানে সেটা ভগবান মানিয়েছে, তার নেগেটিভ হোক বা পজিটিভ হোক আপনাকে সেটা পজিটিভলি নিতে হবে, কারণ তার গুরুত্ব আছে বলেই সেটাকে বানানো হয়েছে, এটা প্রথম মাথায় রাখতে হবে, না হলে তিনি বানাতেনই না, প্রয়োজনই হতো না অন্যরকম কিছু বানাতেন, রবিচন্দ্রের মতন কোনোদিন বকরি হতো না এরকম কোনো সিস্টেম বানিয়ে দিতেন, তার পক্ষে বানানো কোনো অসুবিধে ছিল না, তিনি সর্বশক্তিমান। এবার খুব পরিষ্কার বুঝে নিন বকরি হলে কি হয়।
বক্রী গ্রহ কি কাজ করে? বক্রী গ্রহ সবসময় বলবান হয়, খুব স্বাভাবিকভাবে পৃথিবীর কাছে আছে। আমি উদাহরণ দেওয়ার জন্য অনেক সময় চন্দ্রের কথা বলি। এই সূর্য এবং চন্দ্রের মধ্যে চন্দ্রের প্রভাব পৃথিবীর ওপরে বেশি হয়। চন্দ্র যদিও খুব ছোট, সূর্যের সাপেক্ষে তো কোনো মানে একটা কণা মাত্র, পৃথিবীর থেকেও তো কত কত গুণ ছোট, কিন্তু পৃথিবী থেকে চন্দ্রের দূরত্ব 3,84,000 কিলোমিটার। তো এত কাছাকাছি, এটা কিন্তু খুব বেশি দূরত্ব নয়। অন্তত মহাজাগতিক দৃষ্টি মানে যদি আপনি সিলেস্টেরিয়াল ফিজিক্সের কথা আলোচনা করেন, তাহলে এই দূরত্বটাকে খুব বেশি নয়। পৃথিবীর বহু দেশ চন্দ্রে গেছে, আমাদের দেশও চলে গেছে। একটা সামান্য যান্ত্রিক ত্রুটির জন্য আমাদের মিশনটা কিছুটা ইনকমপ্লিট রয়েছে, যদিও আমাদের রোভারটা কিন্তু এখনও ঘুরছে 100 কিলোমিটার দূর দিয়ে একটা স্যাটেলাইট, যেটা আমাদের এখানে বিভিন্ন জিও স্টেশনারি স্যাটেলাইট হয়। ওটা জিও স্টেশনারি না, ওটা অরবিটের চারপাশে ঘুরছে, ঘুরে ঘুরে চাঁদের ছবি তুলে পাঠাচ্ছে। কিন্তু আমাদের যে রোভারটা সেটা নামতে পারেনি, নামার সময় কিছু ত্রুটি হয়েছে। তো অনেক দেশ পাঠিয়েছে। চাঁদ খুব দূরে নয়, চাঁদে যাওয়াই যেতে পারে, এবং বৈজ্ঞানিকেরা তার পদ্ধতি আবিষ্কার অলরেডি বহু আগে থেকেই করে ফেলেছে, এবং এখন আরও অ্যাডভান্স মেথড আবিষ্কারের চেষ্টা চলছে যাতে কত কম খরচে পাঠানো যেতে পারে। ভারতবর্ষই এমন একটা দেশ, সে সব থেকে কম খরচে চাঁদে তার যান পাঠিয়েছে। কোনো দেশ পারেনি এত কম খরচে। এটা আমাদের দেশের বিজ্ঞানীরা এর জন্য মানে সারা পৃথিবীর কাছে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে আর কি। তো যাই হোক, বক্রী গ্রহ যখন থাকে, বুঝতেই পারছেন বক্রী গ্রহ মানে বলা রয়েছে পরাশরী হোড়া থেকে ফল দীপিকা বা পরাশরী হোড়া থেকে করছে। আমি একদম ফল দীপিকা থেকে অনেক রকম ফল কিন্তু এদিক ওদিক হয়। ফল দীপিকা অনেকে আপনারা ফলো করেন, আমাকে বহু মানুষ বলে, আমি নিজেও পড়ি ফল দীপিকা, কিন্তু পরাশরী হোড়া কিন্তু খুব অ্যাকুরেট বলে এই জায়গাগুলোতে। মানে গোচর বর্ণনা করার জন্য পরাশরী হোড়ার মতন এত ভালো বা আমাদের মানে আর যে কটা বই আছে তার করেসপন্ডিং সব থেকে ভালো ফল এ দেয়। একটু সংস্কৃত যদি করা যায়, চর্চা থাকে, তাহলে তো অসুবিধেই নেই। যাই হোক, তো পরাশরী হোড়া বলছে গ্রহ নীচ, মানে আপনাদের কথা অনুসারে নিচস্থ বা শত্রুভাব। অর্থাৎ শুক্র যদি রবির ঘরে থাকে, শুক্র যদি মঙ্গলের ঘরে থাকে, শত্রুভাবাপন্ন কর। যুক্ত হলেও যদি বক্রী হয় তাহলে সে অতীব বলি। মনে রাখবেন, বলিটা কি হয়? গ্রহ বলি মানে কি? গ্রহ নিজে বলি হয়ে কি সে কোনো নিজে কিছু করার চেষ্টা করবে তা নয়। আপনার ওপর কতটা প্রভাব পড়েছে। অ্যাস্ট্রোলজি কি? অ্যাস্ট্রোলজি ইজ নাথিং বাট আ সাবজেক্ট যেটা আপনার ওপর কি প্রভাব হচ্ছে তার। শুক্র কত বলি আছে, তাতে কি মহাজাগতিক ব্যাপার হবে তা জেনে সাধারণ মানুষের কোনো প্রয়োজন নেই। কারোর যদি থাকে সে জানতে পারে, কিন্তু ফ্যাক্ট হচ্ছে আপনার ওপর কতটা প্রভাব সৃষ্টি করছে সেই কনসার্ন প্ল্যানেট। তো কোনো গ্রহ যদি বক্রী হয়, সে যদি তার কোনো উল্টো স্বভাবের ঘরের কোনো ঘরেও বসে থাকে, বা কোনো যদি তার স্বভাব অনুসারে নিচ রাশিতেও বসে থাকে, মনে করুন শুক্র কন্যা রাশিতে বসে আছে, তো বাজার চলতি বইয়ের বক্তব্য অনুসারে নিচ গ্রহ তার কোনো বল, সেই অবস্থাতেও সে প্রচুর বলি কারণ পৃথিবীর সে সবচেয়ে কাছে রয়েছে, এবং কাছে থাকার জন্য সে পৃথিবীতে বসবাসকারী সেই সময় যারা জন্মেছেন তাদের প্রত্যেকের উপরে প্রভাব বিস্তার করে যাবে। তার স্বভাব, শুক্রের তার স্বভাব সেই ঘর এবং তার ভাব অনুসারে তার উপর প্রভাব সৃষ্টি করে যাবে। এটাই হচ্ছে অ্যাস্ট্রোলজি। তো সেটা সে সবসময় করে। এই জন্য আমি উদাহরণটা দিলাম 1/1/1978 দেখবেন যে 3টে গ্রহ পরপর বক্রী, এবং এই বক্রী গ্রহের কিছু ফল নিয়ে পরের একটা অনুষ্ঠানে আলোচনা করব, কারণ বৃহস্পতির বক্রী পার্টটা নিয়েও, গুরু সৌরী যোগের লাস্ট পার্টটা নিয়েও একটা ভিডিও করার ইচ্ছে আছে। প্রথম পার্টটা বোধহয় মাসখানেক আগে একটা আলোচনা করেছিলাম, 2-4 জন প্রশ্ন করেছে। বক্রী গ্রহ যখন হয় তখন সে তার নর্মাল যে ক্ষমতা, মনে করুন একটা স্বাভাবিক ঘর দিয়ে গ্রহ যাচ্ছে, শুক্র চন্দ্রের ঘর দিয়ে যাচ্ছে, একটা নিউট্রাল ঘর দিয়ে গ্রহ পাস করছে। এই অবস্থায় যদি শুক্র বক্রী হয়ে যায়, আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাদের, যে অগাস্ট মাসের মোটামুটি 12-14 তারিখ 2015 সাল, যখন শুক্র কর্কট রাশিতে বক্রী ছিল, প্রথম বেসিক্যালি বক্রীটা হবে ও সিংহের ঘরে,
সিংহের ঘর থেকে বকরি হয়ে কর্কটে প্রবেশ করবে, কর্কটেও প্রবেশ করবে 12 তারিখ। আমি একদম এক্স্যাক্ট ডেট বলছি কারণ এই ডেটটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ, আমার মাথায় আছে সেই জন্য। 12ই অগস্ট 2015 সালে শুক্র কর্কট রাশিতে প্রবেশ করবে এবং প্রবেশ করে বেশ কিছুদিন থাকবে। শুক্র যেরকম থাকে 42 থেকে 45 দিন বকরি অবস্থায় থাকে, তারপরে কর্কট রাশিতে মোটামুটিও ওই 20 ডিগ্রির আশেপাশে 20-22 ডিগ্রিতে গিয়েও মার্গী হবে। তো শুক্র ওইখানে নিউট্রাল ঘর, শত্রু মিত্র কিছুই নয়, নিচ টিচ কিছুই নয়, নর্মাল একটা ঘর দিয়ে পাস করছে এবং চন্দ্রের সাথে শুক্রের একটা নর্মাল ক্যারেক্টারগত মিল আছে। দুজনই স্ত্রী কারক প্রবণতা আছে, দুজনের মধ্যে আর্ট অ্যান্ড কালচার এবং ইমোশনের কারকতা আছে, অনেকবার বলেছি। ডিফারেন্সও আছে কিন্তু কারকতাও আছে, মিল আছে দুজনের মধ্যে। তো এইখানে দাঁড়িয়ে একটা কথা আপনাদের বলি, যখন সে পাস করে সে তার নর্মাল যা ক্ষমতা তার থেকে প্রায় মানে পরাশরী ঘোড়া যেটা বলছে 3 থেকে 3.5 গুণ ক্ষমতা বেশি বৃদ্ধি পায় তার। অর্থাৎ গ্রহ বকরি থাকলে সেইভাবে সে যে ফল দেবে তার থেকে 3.5 গুণ বেশি ফল দেবে। 3 গুণ থেকে 3.5 গুণ, একদম একটা টেন্টেটিভ বলেছে, 3 থেকে 3.5 গুণ। এটা অঙ্ক কষে দেখতে হবে যে সেই গ্রহের মধ্যে, বললাম যেহেতু বক্র অবস্থাতেও গ্রহের 8 রকম বলবত্তা আছে, তো কোন বলবত্তার স্ট্যাচারের মধ্যে সে পড়ছে সেই স্ট্যাচারের মধ্যে তাকে দেখতে হবে। সেটা যদি এক্সট্রিম হয় তাহলে এক্সট্রিম 3.5 গুণ, আর যদি সব থেকে মিনিমামও হয় সেটাও 3 গুণ ফল দেবে। এবার তাহলে বুঝতে পারছেন যে বকরি অবস্থায় কত ফল দেয়। একটা কমন কোয়েশ্চেন আছে, আমাকে মাঝে মাঝেই প্রশ্ন করা হয় যে নিচ ঘরে, মনে করুন শনি যদি মেষ রাশিতে থাকে, 20 ডিগ্রির মধ্যে আছে, বকরি আছে, তাহলে সে তার তুঙ্গর ফল দেবে। এবং সেই শনি যদি তুলা রাশিতে 20 ডিগ্রির মধ্যে অবস্থান করে, বকরি থাকে, তাহলে সে নিচের ফল দেবে। অর্থাৎ বকরি থাকলে ফল উল্টো হয়। এটা সম্পূর্ণ ভুল ধারণা। এটা আপনাদের আমি একদম পরশরী ঘোড়ার একদম কোট করে আপনাকে বলছি, এটা সম্পূর্ণ ভুল ধারণা। কোনো জায়গায় এই জিনিস লেখা নেই, কোনো জায়গায় না। যেখানে যে গ্রহ উচ্চ থাকে তার উচ্চের ফল দেবে, এবং যেখানে যে গ্রহ নিম্ন থাকে সেখানে তার নিম্নের তার যে গুণাবলী আছে সেই গুণাবলী সে দেবে। কার্যত গ্রহ তার প্রকৃতি অনুসারে ফল দেয়। একটা আম গাছ কি শীতকালে আম হবে? এখন তো 12 মাসে আম ঠাম পাওয়া যায়, কিন্তু আমি নর্মাল একটা আম গাছ বলছি। কিন্তু তার মানে এটা নয় যে আম গাছের গুণ শীতকালে গিয়ে নষ্ট হয়ে যায়। শীতকালে সে শক্তি সঞ্চয় করে, শীতের শেষেই সে তার মধ্যে বোল আসে, এবং সেই বোলটাই গরমকালে এসে পূর্ণাঙ্গ ফলে পরিণত হয়। কোনো সময় সে দুর্বল হয় না, তার কার্যকারিতাটা ডিফারেন্ট হয়ে যায়। এই জিনিসটাই বারবার বোঝানোর চেষ্টা করছি। মানে নিচস্থ মানে কখনো ভাববেন না সেই গ্রহ বক্তব্যগুলো বুঝবেন। এখানে অনেক রকম নিচ আছে, গ্রহ দুর্বল আছে, বলহীন আছে। তাহলে নিচস্থ আর বলহীন দুটো সেম শব্দ হয়ে যেত। দুটো সেম শব্দ নয়, দুটো আলাদা শব্দ। অ্যাস্ট্রোলজিটা যখন মানে যারা বিদগ্ধ লোকেরা পুস্তক লিখেছে তখন মাথায় রেখেই লিখেছে যে এই শব্দগুলোর মানে আছে আলাদা আলাদা। নর্মাল একটা জিনিস বুঝুন, যখন একটা গ্রহ, মনে করুন শনিকে নিয়ে বলছি, আপনাদের বক্তব্য অনুসারে শনি তুলা রাশিতে তুঙ্গস্থ হয় প্রথম 20 ডিগ্রি পর্যন্ত, বা তুলা রাশিতে থাকলেই অনেকে আমি দেখেছি বলে আমার শনি তুঙ্গস্থ আছে, এই হয়নি সেই হয়নি, যাই হোক। তো তুলা রাশিতে আছে। এবার তুলা রাশিতে থাকার পরে সে যদি বকরি হয়ে যায় তাহলে কি হতে পারে? যদি একটা গ্রহ নিচস্থ অবস্থায়ও তার যা ক্ষমতা, অর্থাৎ তার যে ক্ষমতা হ্রাস ঘটছে সেটাই কয়েক গুণ বৃদ্ধি পাচ্ছে, 3 থেকে 3.5 গুণ, মানে অলমোস্ট সে একটা স্বগৃহস্থ ফল দেওয়ার মতন ক্ষমতা পেয়ে যাচ্ছে। তাহলে সে যদি তুঙ্গস্থ অবস্থায় বকরি হয় তার মানে তার ক্ষমতা কত গুণ বৃদ্ধি পাবে। এবার অতিরিক্ত ক্ষমতা যখনই বৃদ্ধি পাবে সেখানে কিছু ডিসব্যালেন্স অফ পাওয়ার তৈরি হবে। এই ডিসব্যালেন্স অফ পাওয়ার মানুষকে কি করবে? তাকে কন্ট্রোল করতে পারবে না। হ্যাঁ, ভগবান যদি অত্যন্ত ক্ষমতা তাকে না দিয়ে দেয় আলাদা করে, সে সেই অতিরিক্ত ক্ষমতাকে ধরে রাখতে পারবে না, তার কোনো চারিত্রিক ত্রুটি হবে, হয় সে অত্যন্ত ইমোশনাল হয়ে পড়বে। গ্রহের ফল অনুসারে বলছি, এটা শনি নিয়ে বলছি না, যে কোনো গ্রহ যে কোনো ঘরে থাকতে পারে। মনে করুন মঙ্গল কিছুদিন 1.5 বছর আগে যখন মকর রাশিতে মঙ্গল বকরি ছিল, তো বকরি থাকলে কি মঙ্গলের যে প্রকৃতি এবং সেটা কোন ভাবের প্রকৃতি, সেই ভাব অনুসারে দুজনের প্রকৃতির
একটা রেজাল্ট্যান্ট এফেক্ট পাবে, সেই এফেক্টটাই নির্ণয় করে অ্যাস্ট্রোলজারের কাজ। তো সেটা যখন দিতে দিতে থাকবে, সে এত বেশি বলি ফল দেবে, সেই ফলটাকে সেই জাতক জাতিকা ধরে রাখাটা মুশকিল হয়। ধরে যেহেতু রাখতে পারে না, সেহেতু তার বিচ্যুতি ঘটে। আমি একটা উদাহরণ দিয়ে বলছি, মনে করুন দানবীর কর্ণের কথা বলছি। কর্ণকে যখন ইন্দ্র যখন তার কবচকুণ্ডল চাইতে এসছে, তখন সে কিন্তু জানে যে কে এসছে এবং সেটা চলে গেলে ও যে মরে যেতে পারে, কিন্তু তাও তার ওই যে দানবীরতা, সেটাই তার একটা ইগোতে পরিণত হয়েছিল। কিন্তু ভগবান তো তাকে রক্ষা কবচ দিয়ে দিয়েছে জন্মানোর সময়। ভগবান সাপকেও গুণ দিয়েছে বাঁচার জন্য, ব্যাংকেও গুণ দিয়েছে বাঁচার জন্য। কিন্তু এখন যদি কেউ বোকার মতো আচরণ করে, তাহলে তো সাপের খাবার পরিণত হবে, খাদ্য শৃঙ্খল তৈরি হবে। তো দুজনকেই সে প্রোটেক্ট কিন্তু সে দুজনকেই করে দিয়েছে। কর্ণের যেহেতু শাপিত জন্ম, কর্ণকে কিন্তু খালি হাতে দেয়নি। বিভূতিষ্মানের পুত্র, সূর্যের পুত্র, তাকে কিন্তু আলাদা ক্ষমতা দিয়ে জন্মানোর মাত্র। কিন্তু ওই যে সূর্যের ইগো, সূর্য মানে সে সব কিছুতে সে রাজা, তার কথার দাম সবসময় বেশি। সে কি করলো, ওটা দিয়ে দিল। সে কিন্তু জানে ওটা থাকলে কেউ, তাকে স্বয়ং ভগবান রয়েছে সেখানে, তাও কিন্তু সে, কারণ তারই বানানো নিয়ম, সে কখনো ভাঙবে না, তাহলে তো সেই অসত্য প্রমাণিত হয়ে যাবে। কিন্তু তাও কর্ণ সেটা দিয়ে দিল। এই হচ্ছে অ্যাবারেশন। এই অ্যাবারেশন তৈরি করে, জেনেও ভুল করে। মনে করুন রাবণকে সবাই বুঝে, ইগো কোথায় চলে গেছে, সবাই বুঝিয়েছে যে তুমি দেখো না, বৃহস্পতি রয়েছে সিংহের ঘরে, বকরি। রাবণের ছক দেখবেন একটা, আমাদের শাস্ত্রীয় বিভিন্ন জায়গায় অনেক সময় অনলাইনেও পেতে পারেন, আমাদের দেওয়া আছে একটা। বকরি বৃহস্পতি শুক্রের নক্ষত্রে রবির ঘরে বসে আছে, অত্যন্ত বলি। বারবার বলি না যে চন্দ্রের ঘরের থেকে বেশি ফোর্স দেয়, তো সেই বল রাবণ ধরে রাখতে পারেনি। তো ইগো এমন জায়গায় পৌঁছে গেছে, তাতে কি হয়েছে, সে কোনো তার নীতি জ্ঞানহীন, সব চলে গেছে, সবাইকে হারিয়ে ফেলেছে, তাও সে নিজের জায়গা থেকে সরেনি। এবং লাস্ট পর্যন্ত এইটাকেই লোকে মনে করে যে নিচস্থ হয়ে গেছে। অ্যাকচুয়ালি তা নয়। বলটা এত বেশি হয়ে যায়, সেটাকে ধরে রাখার মতন ক্ষমতা মানুষ হারিয়ে ফেলে, সেই জন্য গন্ডগোলটা তৈরি হয়। সেটা যদি মানুষ ছোটবেলা থেকে সেই মতন শিক্ষা এবং সেটা যদি পায় এবং প্রপারলি তার অ্যাবারেশন তৈরি না হয়, তাহলে সে নিশ্চয়ই ধরে রাখতে পারবে। কোটি কোটি মানুষের আছে এবং তারা দিব্যি আছে ধরে। আমি ছবিটাকে সামনের দিন আপনাদের বোঝানোর চেষ্টা করব। আর এর পরের ফেজে একটা গুরু সৌরী যোগের সেকেন্ড পার্টটা, অর্থাৎ বৃহস্পতি বকরি হওয়ার পরের ফেজটা নিয়ে একটা প্রোগ্রাম করে আপনাদের বলে দেবো। চেষ্টা করবো ওকে বলে দেবো আজকেই, যাতে প্রোগ্রাম দুটো আপলোড করেতে, যাতে আপনারা দেখতে পান। বহু মানুষ প্রশ্ন করছে কখন আমার শরীর আবার বিগড়ে যাবে, তখন আবার অনুষ্ঠান করতে পারবো না। আপনারাই ফোন করেন বহু মানুষ, খারাপ লাগে খুব। ভালো থাকবেন প্রত্যেকে।